নমস্কার বন্ধুরা, তোমরা শুনছো অজানা সত্য রহস্যের এক অন্য দুনিয়া। তোমাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি, এবং আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি রাত 10:16 রানাঘাট লোকালে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি যিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, এই ঘটনাটা তার সঙ্গেই ঘটে গেছে। আশা করছি এই ঘটনা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এর সঙ্গে যেই দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি গ্রাম বাংলায় ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। একটি গ্রামে লতা নামের একটি মেয়ে থাকত, এবং তার একটি ভুলের কারণে তার জীবনে নেমে আসে এক ভয়ানক অন্ধকার। এবং সেটা কি, সেটা জানতে হলে আজকের এপিসোডটাকে এক মনে পুরো শেষ অবধি শুনতে থাকো। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো চট করে কানে হেডফোনটাকে পরে নাও এবং আজকের এপিসোডটিকে লাইক করো, কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে অজানা সত্য। নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে এপিসোডটাকে শেয়ার করো, যাতে তারাও আজকের এপিসোডের মজাটা নিতে পারে। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন সাম্য চৌধুরী। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি সাম্য চৌধুরী। আশা করছি তুমি এবং তোমার অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো। আজ আমি তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করলাম, যেই ঘটনা আমি আজও ভুলে উঠতে পারিনি। এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা আজও আমার কাছে নেই, তাই আমি আজকের এই ঘটনাটিকে তোমার সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই পরিবারের সকল শ্রোতা বন্ধুদের সামনে তুমি ঘটনাটিকে তুলে ধরবে। বেশি কথা না বাড়িয়ে ঘটনাটিকে শুরু করছি। অনেক বছর আগের ঘটনা। আমি তখন একটি 25 বছর বয়সী ছেলে। তখনও চাকরি পাইনি, তবে চাকরির খোঁজ আমি করে চলেছি। আমার বাড়ি শ্যামনগরে। আমার বাড়িতে আমার মা, বাবা, ভাই এবং আমি থাকি। এখানে বলে রাখি, তখন আমি সরকারি চাকরির প্রিপারেশন নিতাম, তবে এখন আমি একটি কর্পোরেট অফিসের এমপ্লয়ি। যাই হোক, তখন আমি নাই করে প্রায় 6টা সরকারি চাকরির পরীক্ষার আবেদন করেছিলাম এবং পরীক্ষাও দিয়েছিলাম, তবে হয়তো কপালের দোষে আমার একটা চাকরিও পাওয়া হয়ে ওঠেনি। আমার বাবা আর কয়েক বছরের মধ্যেই তখন রিটায়ার করবে। একটা চাকরির বড্ড দরকার। তো এমনই একদিন আমার এসএসসি সিএইচএসএল পরীক্ষার সিট পড়ে বিধাননগরের টিসিএসে। তো এখানে বলে রাখি, বিধাননগরে আমার পিসির বাড়ি। তো যখনই আমার চাকরির পরীক্ষা বিধাননগরের টিসিএসে পড়তো, তখনই আমি একেবারে আমার পিসির বাড়িতে ঘুরতে চলে যেতাম। পরীক্ষার আগের দিন আমি পিসির বাড়িতে থাকতাম এবং পরের দিন পরীক্ষা দিতে যেতাম। এইবারেও সেটা ব্যতিক্রম হয়নি। আমি পরীক্ষার আগের দিন আমার পিসির বাড়িতে চলে যাই। সেখানে গেলে আমি বড্ড খুশি হতাম, কারণ আমার পিসি একদম আমার বন্ধুর মতো। তো যাই হোক, আমি পিসি বাড়িতে পৌঁছানোর পর তার ঠিক পরের দিন সকালবেলায় আমি চলে যাই পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে আসার পর আমার মনটা খুবই ভালো ছিল, কারণ সেই পরীক্ষাটিতে আমি অনেক কটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এসেছিলাম। এই খবরটা যখন আমি পিসিকে দিই, তখন আমার পিসিও বড্ড খুশি হয়। এই আনন্দের মাঝে মাঝেই পিসি আমাকে বলে আজকের দিনটা থেকে যেতে। তো আমিও পিসির কথা শুনে সেখানে একদিনের জন্য থেকে যাই। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আমি আমার মা বাবাকে সেটা জানাতে ভুলে যাই।
আসলে আমি এতটাই আনন্দিত ছিলাম এবং এতটাই আনন্দ করতে ব্যস্ত ছিলাম আমার পিসি এবং আমার পিসির ছেলের সঙ্গে যে আমি আমার মা বাবাকে এই খবরটা জানাতেই ভুলে যাই। তো সেই দিন আমি আমার পিসির ছেলের সাথে অনেক আনন্দ করি, অনেক আড্ডা এবং খাওয়া দাওয়া হয়। তো ঠিক রাত 9:30টার সময় আমার মা আমাকে ফোন করে এবং তখন আমার মনে পড়ে যে আমি আজকে সারা দিনে আমার মাকে একটা ফোন করিনি। আমার মার ফোনটা যখন আমি রিসিভ করি, আমার মা আমাকে বলে, হ্যাঁ রে, তুই কি আজকে বাড়ি ফিরবি না? আমি তখন মাকে জানাই যে পিসি আমাকে আজকে ওনার বাড়িতে থাকতে বলেছে। তখন মা আমাকে বলে, পিসির বাড়িতে আজকে না থেকে তুই দ্রুত বাড়ি ফের, কারণ তোর বাবার শরীরটা খুব একটা ভালো নেই। বাবার শরীর খারাপের কথা শুনে আমার বড্ড খারাপ লাগে এবং আমি পিসিকে জানাই যে আজকের রাত্রিটা আমি থাকতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে, আমার বাবার শরীরটা বড্ড খারাপ। তো তখন আর দেরি না করে আমি আমার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে স্টেশনে চলে যাই। তখন বাজে রাত 10:05। 10:16-তে রয়েছে রানাঘাট লোকাল। এখানে বলে রাখি, তখন ছিল শীতকাল, সারা প্ল্যাটফর্মে একটাও মানুষজন নেই। এমনকি আমি যে রানাঘাট লোকালে উঠলাম এবং যেই বগিতে আমি বসে রয়েছি সেই বগিতেও একটাও মানুষজন নেই। শুধুমাত্র দূরের দিকে একজন সিটে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে। তো যাই হোক, আমি কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে একটু চোখটা বুজি। তো তারপর 10:16 বাজতেই রানাঘাট লোকাল স্টেশন থেকে ছেড়ে দেয়। এরপর যখন আমি আগরপাড়া পৌঁছাই, তখন জানি না কেন আমার চোখটা হঠাৎ করে খুলে যায়। আমি যখন বাইরের দিকে তাকাই, তখন আমি দেখি আমি আগরপাড়া স্টেশনে পৌঁছেছি এবং তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা জিনিস লক্ষ্য করি। আমি দেখি আমার জানলার সোজাসুজি একটা বসার জায়গা রয়েছে এবং সেইখানে একজন সাদা পোশাক পরা বয়স্ক মহিলা সেখানে ঘোমটা দিয়ে বসে রয়েছে। তার হাত পা কেমন যেন ফ্যাকাশে, শরীরে যেন রক্ত বলে কিছু নেই তার। আমি অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রয়েছি এবং একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করি। সেই বয়স্ক মহিলার উপর প্ল্যাটফর্মের লাইটের আলো পড়ছে, তবে তার কোনো ছায়া মাটিতে ফুটে উঠছে না। আমি আরেকবার ভালো করে দেখার পর বুঝতে পারলাম যে না, আমি ঠিকই দেখছি, সেই মহিলাটার কোনো ছায়া নেই। এরপর আস্তে আস্তে যখন মহিলাটা আমার দিকে তাকায়, তো এই দেখতে দেখতেই ট্রেনটা ছেড়ে দেয়। এরপর যখন আমি পরের স্টেশনে পৌঁছাই, আমি আবার যখন বাইরের দিকে তাকাই, আমি বীভৎস পরিমাণে ভয় পেয়ে যাই। আমি দেখি সেই একই মহিলা সেই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এবং তার মুখটা দেখার পর আমার সারা শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। তার কোনো চোখ নেই, চোখের জায়গায় দুটো বড় কালো গর্ত, তার মুখের চোয়ালটা ভাঙা এবং সারা শরীর কেমন সাদা ফ্যাকাশে হয়ে রয়েছে। এই দৃশ্য দেখার পর আমি বুঝতে পারি না যে আমি কি করব। এরপর আবারও ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনটা ছাড়ার পর আমি ভাবতে থাকি যে আমি কি দৃশ্য দেখলাম এবং বারবার আমার মনে হতে থাকে ট্রেনের সেই দরজার সামনে কেউ যেন একজন দাঁড়িয়ে রয়েছে, একটা কালো ছায়া আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। সেই মুহূর্তেই আমার হঠাৎ মনে পড়ল যে আমার এই বগিতে আরও একজন মানুষ রয়েছে যে সামনে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আমি আমার সিট থেকে উঠে তাকে যখন ডাকতে যাই, আমি দেখি সেখানে কেউ নেই, শুধুমাত্র সেই বয়স্ক মহিলাটার সাদা চাদরটা পড়ে রয়েছে। আমি আমার সিটে বসে চোখ বন্ধ করে শুধু পরপর স্টেশন গুনতে থাকি এবং যখন শ্যামনগর পৌঁছায় ট্রেনটা, আমি ট্রেন থেকে নেমে এক ছুট দিয়ে পালাই। এই ঘটনার অনেক দিন বাদ যখন আমি সেখানকার কিছু লোকেদের কাছ থেকে খবর নিই, তখন তারা জানায়
আগরপাড়া স্টেশনে কয়েক মাস আগে একজন বয়স্ক মহিলা রেল লাইনে ঝাঁপ দিয়ে রেলে কাটা পড়ে এবং আত্মহত্যা করে। আমার মতো নাকি অনেকেই সেই বয়স্ক মহিলাটিকে দেখতে পেয়েছে এবং তাদের সঙ্গেও এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটেছে। দাদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার এবং এই পরিবারের সকল শ্রোতা বন্ধুদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই আমাকে জানিও এবং পাঠ করে শুনিও। বেশ অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম এবং আশা করছি এই ঘটনাটা আমার খুব ভালো লেগেছে, কারণ সাম্য চৌধুরী ঘটনাটিকে খুবই ভালো করে সাজিয়ে লিখে পাঠিয়েছেন, যার কারণে আমার ঘটনাটা বলতে অনেকটা সুবিধা হয়েছে। তো যাই হোক, আপনাদের যদি ঘটনাটি ভালো লেগে থাকে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের জীবনেও যদি এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনারা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেই ঘটনা আপনারা আমাকে অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে আপনারা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আরও একটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলছি। আপনারা 9332494599 এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখেছেন পারমিতা নাথ। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি এবং অজানা সত্য পরিবারের সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছো। আজ আমি তোমাকে আমার ঠাকুমার মুখ থেকে শোনা একটা ঘটনা লিখে পাঠালাম। আশা করছি এই ঘটনাটা তোমার এবং তোমার পরিবারের সকল শ্রোতা বন্ধুরা গ্রহণ করবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও এবং পাঠ করে শুনিও। ঘটনাটি ঘটেছে একটি গ্রামে। বিশেষ কারণে আমি গ্রামটার নাম জানাতে ইচ্ছুক নই। সেই গ্রামে একটি মেয়ে ছিল, নাম লতা। মেয়েটার বয়স তখন 15 বছর। সেই গ্রামের মধ্যে সে যেই পাড়াতে থাকতো, সেই পাড়াতে সে বাদেও আরও তার বয়সী অনেক মেয়েরা থাকতো, যারা ছিল লতার বন্ধুবান্ধবী। রোজ বিকেলবেলা লতা তাদের সঙ্গে মিলে ঘুরতে বেরোতো, মাঝে মধ্যে আড্ডা দিত এবং খুবই আনন্দে সে নিজের নিয়মিত দিন কাটাতো। সেই গ্রামের পূর্ব দিকে একটি পুকুর রয়েছে, যেই পুকুরে নাকি কোনো মানুষ যেতে চায় না। গ্রামের মানুষজন বলে সেই পুকুরটা নাকি অভিশপ্ত, কারণ আজ পর্যন্ত সেই পুকুরে যে স্নান করতে গেছে অথবা যে জল আনতে গেছে তাকে নাকি আর তারপর থেকে কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। সেই পুকুরে নাকি কোনো পিশাচ থাকে। এই সমস্ত ঘটনা লতা শোনার পর শুধু হাসত। সে জীবনে কখনোই ভূত প্রেতে বিশ্বাস করত না। তো সে একদিন নিজের বন্ধু বান্ধবীদেরকে বলে যে চল একদিন সেই গ্রামের ওই পুকুরটার দিক থেকে ঘুরে আসি। ওই দিকটায় সবাই যেতে বারণ করে, তাই কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। চল আজকে আমরা লুকিয়ে লুকিয়ে সেখানে যাই। তো তার বন্ধু বান্ধবীরা লতার এই কথা শোনার পর তারা যাওয়ার জন্য নাকচ করে দেয়। লতা বেশি না ভেবে সে ভাবে একাই সেখানে যাবে এবং গিয়ে দেখে আসবে যে জায়গাটায় কি রয়েছে। লতা যখন একা একা চলে যাচ্ছিল, সেই দেখার পর তার বন্ধুরাও তার পিছু নেয় এবং লতার সঙ্গে সেই পুকুরের সামনে চলে যায়। খুবই ছোট একটা পুকুর এবং পুকুরের জলটা কেমন যেন কালো। লতা পুকুরের ধারে বসে লতা বলে, আয় এখানটা বসে আমরা সবাই মিলে গল্প করি। তো তারা সবাই মিলে সেই পুকুরের ধারে বসে গল্প করা শুরু করে। এরপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় এবং লতার বন্ধু বান্ধবীরা বলে চল এবার বাড়ি ফিরি। লতা বলে দাঁড়া না, আর একটু বস, একটু বাদে যাব। কিন্তু লতার এই কথা শোনার পর তার অনেক বন্ধু বান্ধবরাই সেখান থেকে চলে যায়। তবে লতার একটা বান্ধবী লতার সঙ্গে সেখানে থাকে।
তারা দুজনে মিলে গল্প করছিল এবং এই পুকুর সম্বন্ধে খিল্লি ওড়াচ্ছিল। এমন সময় কথা বলতে বলতে লতা হঠাৎ করেই স্থির হয়ে যায় এবং পুকুরের দিকে একভাবে তাকিয়ে থাকে। লতার বন্ধু লতাকে অনবরত ডাকতে থাকে, তবে লতা একভাবে সেই পুকুরের দিকে তাকিয়ে থাকে। লতার বন্ধু যখন লতার হাত ধরে ঝাঁকুনি দেয় তখন লতার সম্বিত ফেরে। এরপর লতা বলে, চল এখান থেকে চলে যাই, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তো তারপর তারা দুজনে বাড়ি ফেরে। এরপর যত দিন এগোতে থাকে তত লতার সঙ্গে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে থাকে। সে নিজের ঘর থেকে বেরোনো প্রায় বন্ধই করে দিয়েছিল। মাঝে মধ্যে নিজের মাকে বলতো, মা, আমার না শরীরটা ভালো লাগছে না, সবসময় মনে হচ্ছে কে বা কারা যেন আমাকে চেপে ধরে রয়েছে। এখানে বলে রাখি, লতা রোজ রাতের বেলায় সেই পুকুরের স্বপ্ন দেখত এবং সেখানে দেখত সেই পুকুরে সে ডুবে মারা যাচ্ছে। এই দেখার পরই তার ঘুম ভেঙে যেত। লতা নিজের মাকে সবসময় বলতো, মা, ঘরের ওই দরজার কোণার দিকটায় কে যেন দাঁড়িয়ে রয়েছে এবং আমার দিকে অনবরত তাকিয়ে রয়েছে। এরপর যত দিন এগোতে থাকে লতার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। লতা নিজের খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। নিজের খাটে বসে সারাক্ষণ বিড়বিড় করত আর মাকে বলতো, আমার ঘরের এই দরজার কোণা দিয়ে কে যেন আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। কিন্তু তার মায়ের মনে একটু ভয়ের জন্ম নেয়। মা গ্রামের এক ওঝাকে বাড়িতে ডেকে আনে। সেই ওঝা লতাকে জল পড়া তেল পড়া দেওয়ার পর ঝাড়ফুঁক করায় এবং তিনি জানান যে লতা যেহেতু সেই পুকুরের ধারে গিয়ে বসেছিল এবং অনেক রাত হয়ে গেছিল, সেখানকার সেই পিশাচের লতার উপরে নজর পড়েছে এবং সে আস্তে আস্তে লতাকে নিজের আয়ত্তে আনছে। এই কথা শোনার পর লতার মা বীভৎস পরিমাণে ভয় পেয়ে যায়। এরপর ওঝা লতার হাতে একটা তাবিজ বেঁধে দেয় এবং জল পড়া দিয়ে যায় নিয়মিত খাওয়ার জন্য। এরপর যত দিন এগোতে থাকে লতার আস্তে আস্তে জ্বর আসতে শুরু করে। এই ঘটনার পর লতার ধুম জ্বর ছিল। তারপর আস্তে আস্তে সেই জল পড়া খেতে খেতে তার জ্বর কমে যায় এবং তারপর থেকে লতা আর কোনোদিনও সন্ধেবেলায় বাইরের দিকেই বেরোয় না। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে তুমি পাঠ করে শুনিও এবং আমাকে অবশ্যই জানিও তোমার কেমন লাগলো। আজকের এই এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আশা করছি তোমাদের প্রত্যেকের আজকের এপিসোডটা অনেক ভালো লেগেছে। এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রামা বক্সি, আমাদের সঙ্গে রয়েছেন রমা বক্সি, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন সৃজিতা ব্যানার্জি। খুবই ডেঞ্জারাস ঘটনা শুনলাম দাদা, একটা রিয়েলিস্টিক স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করেছেন সৌরভ ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন অজন্তা হরি, স্বপ্না বজাল, আদি বামিন, কমেন্ট করেছেন জবা দেবী, আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি চ্যাটার্জি, সবিতা পাল, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, অমিতা ঠাকুর, জয় বাবা লোকনাথ, কমেন্ট করেছেন এমডি মনজু, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন সর্বাণী পাল। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই অজানা সত্যের পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং ঘটনা পাঠিয়ে এই পরিবারকে আরও বড় করে তুলুন। অসংখ্য পরিমাণে ধন্যবাদ। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।